হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের সরল সুদ আমি বেসিক থেকে শেখাবো, একদম জিরো থেকে শুরু করব। তারপরে জিরো থেকে আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের লেভেলটা বাড়ানো হবে। তো তোমরা অবশ্যই সরল সুদের ক্লাসটা দেখবে, কেননা সিম্পল ইন্টারেস্ট খুব একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, এর থেকে অনেক অঙ্ক এক্সামে থাকে। তো ফ্রেন্ডস, তার আগে তোমাদের দুটো এলসিএম আর এইচসিএফ থেকে অঙ্ক করাবো। যে দুটো অঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দুটো স্টুডেন্ট দিয়েছিল, তারা বলেছিল তাদের প্রবলেম আছে। তো এবার থেকে বলছি, যারা টেলিগ্রাম চ্যানেলে আমাকে ফলো করো, যে আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দেই সেখানে যদি তোমাদের কোনো প্রবলেম হয় আমাকে বলবে। আমি এরপর থেকে রেগুলার ক্লাস শুরুর আগে ভিডিওতে সেই অঙ্কগুলো করিয়ে দেবো। তো দেখো, আমাদের প্রথম অঙ্কটা কি বলছে, কিন্তু আজকে কিন্তু আমি সিম্পল ইন্টারেস্ট করাবো। তো তার আগে এই দুটো অঙ্ক তোমাদের আমি করিয়ে দেবো। তো প্রথম অঙ্ক কী বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু 1575 এবং তাদের পার্থক্য 50 হলে সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো। তো ফ্রেন্ডস, আমরা কি জানি? আমরা জানি গসাগু ইন্টু সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু কী হয়, লসাগু। তাহলে আমরা ধরে নিলাম যে সংখ্যা দুটি হচ্ছে ওয়াই ও জেড। ওয়াই ও জেড হচ্ছে সংখ্যা দুটি, আর তাদের গসাগু কি? সংখ্যা দুটির গসাগু হচ্ছে এক্স ধরে নিলাম। তাহলে গসাগু ইন্টু সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু কী হয়, লসাগু। লিখলাম 1575। এবারে দেখো, এটা কিন্তু গুণিতকের চিহ্ন আর এটা কিন্তু এক্স। এবারে দেখো বলেছে তাদের পার্থক্য। তাহলে যদি সংখ্যা দুটি ওয়াই ও জেড হয় আর তাদের গসাগু যদি এক্স হয়, তাহলে সংখ্যা দুটি কী হয়ে যাবে, ওয়াই এক্স কমা জেড এক্স। যারা বেসিকটা জানো না তারা আমাদের চ্যানেলটা ফলো করবে। আমি খুব শীঘ্রই লাইভ ক্লাসে এই তোমাদের এলসিএম এইচসিএফ সব কিছুর বেসিক দেখাবো। তো তার আগে তোমরা অঙ্কটা দেখবে। তো দেখো তাদের কি বলেছে, তো বলেছে তাদের পার্থক্য। তাহলে এই দুটোর পার্থক্য কত দেওয়া আছে, 50। আমি এটা ইকুয়াল টু করে বাই হিসেবে একবার লিখে দিচ্ছি। তো দেখো জেড এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই আমি লিখলাম। তো জেড এক্স মাইনাস এক্স ওয়াই। তো এখান থেকে দেখো কী কমন যায়, এদের গসাগুটা কমন চলে আসে। তাহলে এক্স মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই, এটা লিখতে পারি এখান থেকে। ও এটা ছিল 1575, এটার মান কত দেওয়া আছে, 50, তাদের পার্থক্যের অন্তর। তো এবার দেখো, এবার আমি জাস্ট কাটাকাটিটা করব এখানে। তো এখানে যদি আমি কাটাকাটিটা করি, তো প্রথমে 5 দিয়ে কাটি, 5 10 50, 3 5 15, 3 25 75। তো দেখো এখনও 5 বাদ যাবে। তো 5 দুগুণে 10, 5 ছক 30, 5 ছক 30, সরি এটা ছিল 5 15 75, এটা 315 হবে। 3 5 15, 5 15 75, তাহলে 5 ছক 30, 3 5 15, তাহলে ওপরে কী থাকছে, 63। তাহলে দেখো আমরা কতবার কাটলাম, 25 বার কাটলাম। প্রথমে 5 দিয়ে কেটেছি, আবার 5 দিয়ে কেটেছি। তো 25 বার 25 দিয়ে কাটলাম, 1575কে 25 দিয়ে কেটে কত পেলাম, 63। 50কে 25 দিয়ে কেটে কত পেলাম, 2। আর এখানে দেখো, এখানে এক্স এক্স কেটে যাচ্ছে। তাহলে উভয় পক্ষ থেকে যেটা কেটে গেল সেটাই হচ্ছে এক্সের মান না, গসাগু, যেটা কমন। এখান থেকে দেখো 25 বাদ গেছে, এখান থেকে 25, এখান থেকে এক্স বাদ গেছে, এখান থেকে এক্স, তাহলে এক্সের মানটাই তো 25। তাহলে দেখো আমরা গসাগুর মান এক্স ইকুয়াল টু কত পেলাম, 25। এবার একটা জিনিস দেখো, এখানে ওয়াই জেডের মান কত আছে, 63, আর এখানে জেড মাইনাস ওয়াই ইকুয়াল টু কত আছে, 2 আছে। আমরা জাস্ট এটাকে কিন্তু ডিটেলসে করতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তোমরা জাস্ট এগুলো ট্রিক্স ফলো করে করবে, না হলে কিন্তু এক্সামে অঙ্ক নামাতেই পারবে না। তাহলে দেখো 63 যদি আমি ভাঙি 9 ইন্টু 7, আর এদের ডিফারেন্স কত, 9 এর সাথে যদি আমি মাইনাস করি 9 থেকে 7, কত, 2 হচ্ছে না? তাহলে এখানে যদি জেডের জায়গায় যদি 9 রাখো আর ওয়াইয়ের জায়গায় যদি 7 রাখো, তাহলে কি মিলে যাচ্ছে? তো অবশ্যই যাচ্ছে। তাহলে দেখো এক্স ইকুয়াল টু 25 আর একটি সংখ্যা জেড ইকুয়াল টু 9 আর ওয়াই ইকুয়াল টু 7, তাহলে সংখ্যা দুটি আমরা পেয়ে যাবো। সংখ্যা দুটি কী পেয়েছিলাম, ওয়াই এক্স আর জেড এক্স। তাহলে একটা সংখ্যা কী হবে, ওয়াই এক্স মানে কত, ওয়াই মানে 7 পেয়েছি। তো 5 7 35-এর 5, হাতে থাকছে 3, 7 দুগুণে 14 আর 3 17, 175। আর দেখো তাহলে জেড এক্সটা আমরা কী পাবো, জেড এক্স পেয়ে যাব 25 ইন্টু 9, 9 দুগুণে 18, 5 9 45, মানে 225। তাহলে আমাদের চেয়েছে এই সংখ্যা দুটির যোগফল। তাহলে দুটি সংখ্যা আমি পেয়ে গেলাম, একটা 175, একটা 225। তাহলে এদের যোগফল কত হবে, 175 প্লাস 225
0 7 2 9 0 2 1 3 4, তাহলে এদের যোগফল কত হয়ে যাবে? এদের যোগফল হয়ে যাবে 400। তো ফ্রেন্ডস আমি আরেকবার বলছি, যখনই এরকম দেওয়া থাকবে তো তোমরা একটা ধরে নেবে, আমরা জানি কি, আমরা জানি গসাগু ইন্টু সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু কী হয়? লসাগু। তাহলে দেখো গসাগু আমি কী ধরেছি? এক্স, আর সংখ্যা দুটি কি? ওয়াই আর একটা জেড। তাহলে এক্স ওয়াই জেডের মান কত? 1575। আর এবারে দেখো তারপরে কি, যদি গসাগু যদি এক্স হয় তাহলে সংখ্যা দুটি কী হবে? ওয়াই এক্স আর জেড এক্স। তাহলে সংখ্যা দুটির পার্থক্য দেওয়া আছে 50। এবারে দেখো আমি এদেরকে জাস্ট মানে এটাকে জাস্ট এটা দিয়ে ভাগ করে নিলাম, যেটাই ভাবতে পারো, বা অনুপাত আকারে লিখে, রেশিও আকারে লিখে নিলাম। তো দেখো এখানে এক্স আর এক্স কেটে যাচ্ছে, এই সাইডে কত কত কাটছে? এখানে 25 দিয়ে কাটছে, এখানেও 25 দিয়ে কাটছে। তাহলে এখানে যদি এক্স কাটে, এখানে যদি এক্স কাটে, একই সেম জিনিস কাটছে, তাহলে এখানেও 25 কাটছে, এখানেও 25, তাহলে এক্সের মানটা 25। বুঝতে পারলে তো? আশা করি বুঝতে পারবে। তো এখানে এক্স কেটেছে, এখানে এক্স কেটেছে, এখানেও 25 কেটেছে, এখানে 25 কেটেছে, মানে তাহলে এক্স যেটা সেম জিনিসটা কাটছে উভয় সাইড থেকে যেটা সেম কাটছে সেটাই হচ্ছে এই ওদের গসাগু। তাহলে এক্স ইকুয়াল টু 25। এবারে দেখো এই 63 আছে, জাস্ট আমি এটাকে কিন্তু তোমাদের মানে উপস্থিত বুদ্ধি বলো যাই বলো, তোমাদের ওটাকে মাথায় আনতে হবে। তো 63কে জাস্ট ভাঙবে, তাহলে কত? 7 নং 63। এখানে ভেঙে দেখো 9 এর সাথে ডিফারেন্স 2 আসছে। তাহলে এখান থেকে আমরা দুটো সংখ্যা পেয়ে গেলাম। পেয়ে গিয়ে এখানে জাস্ট মানগুলো বসিয়ে তো ক্যালকুলেশন কীভাবে করলাম তো দেখলে। তো ঠিক আছে, আমি পরের অঙ্কটা তোমাদেরকে দেখাবো, যে অঙ্কটা টেলিগ্রামে দিয়েছিল একজন। তো জাস্ট প্রথম অঙ্কটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। তো ফ্রেন্ডস দেখো আমাদের 2 নম্বর অঙ্কটা, তো এই অঙ্কটা জাস্ট একটু আমরা অপশান থেকে করব। তোমরা যদি এটাকে মানে বেসিক নিয়মে করো তো তোমাদের অঙ্ক হবে, কোনো প্রবলেম নেই, কিন্তু তোমাদের অনেকটা টাইম নষ্ট হবে, কেননা এটাকে বেসিক নিয়মে করলে লাস্টে দ্বিঘাত সমীকরণ চলে আসবে। তো দ্বিঘাত সমীকরণে অনেকের আবার প্রবলেম থাকতে পারে। তো দেখো আমি জাস্ট এটা আগের নিয়ম ফলো করেই করব। তো দেখো বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগুয়ের যোগফল ও অন্তর যথাক্রমে 48 ও 12, তাদের যোগ মানে দুটি সংখ্যার গসাগু আর লসাগুর যোগফল আর অন্তর বলেছে। তারপরে বলেছে তাদের যোগফল সংখ্যা দুটি। তাহলে আমি সংখ্যা দুটি জাস্ট কী ধরলাম? সংখ্যা দুটি জাস্ট এক্স আর ওয়াই ধরে নিলাম। এবারে বলেছে সংখ্যা দুটির গসাগু আর লসাগুর যোগফল। তাহলে লসাগু মানে আমরা কি জানি? এলসিএম। তাহলে এলসিএম প্লাস এইচসিএফ ইকুয়াল টু কত দেওয়া আছে? 48। আর তাদের অন্তর মানে বিয়োগ, এলসিএম মাইনাস এইচসিএফ ইকুয়াল টু কত? 12। তাহলে এটা জাস্ট দেখো আমি এখানে যোগ করে দেবো। তাহলে এইচসিএফ কেটে গেল, তাহলে কি থাকছে? 2 এলসিএম ইকুয়াল টু কত? 60। তাহলে এলসিএম ইকুয়াল টু কত আসছে? এলসিএম ইকুয়াল টু 30 চলে আসলো। তো এলসিএম ইকুয়াল টু 30 হলে আমি জাস্ট এখানে এলসিএমের মানটা পুট করে দিলে আমাদের এইচসিএফ চলে আসবে। তাহলে এইচসিএফ কী চলে আসবে? এইচসিএফ দেখো আসছে কত? 48 মাইনাস 30 মানে কত? 18। তাহলে আমি আগেবার তোমাদের কি দেখিয়েছি, যে যদি গসাগু পাই আর যদি দুটি সংখ্যা দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটি কী হয়ে যাবে? তাহলে সংখ্যা দুটি হয়ে যাবে কি? 18x, 18y। তাহলে সংখ্যা দুটি এটা হয়ে যাবে। এবারে দেখো সংখ্যা দুটির যোগফল বলা আছে কত? 47। তাহলে কী হচ্ছে দেখো? 18x প্লাস 18y ইকুয়াল টু কত? 47। তাহলে এখান থেকে উভয় পক্ষ থেকে 18 কমন চলে গেল। 18x প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 47। এটা হলো। এবারে দেখো আমরা জানি কি লসাগু মানে কি? গসাগু ইন্টু সংখ্যা দুটির গুণফল। তাহলে 80 ইন্টু এক্স ওয়াই ইকুয়াল টু কত হবে? লসাগু কী পেয়েছি? 30। তো দেখো এবার জাস্ট আমি এটাকে এটা দিয়ে ভাগ করে দেবো আগের মতোই ঠিক। তাহলে 18 এক্স প্লাস ওয়াই বাই 18 এক্স ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? 47/30। এবারে দেখো আমাদের 18 উভয় পক্ষ থেকে কেটে দিলাম। এবারে দেখো এখান থেকে তুমি এমন একটা অপশান চুজ করো যেটা হচ্ছে 30-এর মাল্টিপল হবে। তো দেখো যদি আমাদের বড় সংখ্যাটা 22, এখানে বলেছে বড় সংখ্যাটি নির্ণয় করো। এবার কিন্তু আমাদের অপশান থেকে করতে হবে, এবার কিন্তু আর কিছু না। যদি আমাদের বড় সংখ্যাটি 22 হয় তাহলে দেখো বড় সংখ্যা 22 তো হবে না, কেননা 47 থেকে যদি আমি 22 বাদ দিই, 47 থেকে যদি 22 বাদ দিই তাহলে কত হচ্ছে? 25 হচ্ছে। তাহলে আমাদের বড় সংখ্যা তো 22 হচ্ছে না, তাহলে 22 আমাদের ক্যান্সেল হয়ে গেল। তাহলে 25 হতে পারে বড় সংখ্যা, কেননা 25 থেকে 47 বিয়োগ করলে 22 হয়। তাহলে একটা জিনিস দেখো, আমি এখানে জাস্ট
এখানে জাস্ট কি করছি, এটাকে জাস্ট আমি ভেঙে লিখছি। পঁচিশ প্লাস 22, তো দেখো 30, তাহলে কি করতে পারি দেখো, তো ফ্রেন্ডস দেখো এখানে এটাকে আমি এইভাবে লিখতে পারি, xy বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 30 বাই 25 প্লাস 22। এবারে দেখো এই দুটো সংখ্যার লসাগু এটা, মানে কি, মানে এই সংখ্যাটা দিয়েও এই সংখ্যা ভাগ যাবে, এটা দিয়েও এটা ভাগ যাবে। তো দেখো আমরা এটাকে 30-এর কি জাস্ট মাল্টিপল নেব, এর গুণিতক নেব। তো 30কে যদি সাপোজ আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 60, 30কে যদি আমি 3 দিয়ে গুণ করি তো 90 হবে। তো 30কে এইভাবে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে 300 হবে। 30কে যদি আমি 18 দিয়ে গুণ করি তাহলে কত হবে 540 হবে। তো জাস্ট আমি আর নেব না, তো জাস্ট আমি এগুলো চেক করব। তো 30কে 25 কাটছে না, 22 দুগুণে 44, এটাও 540কে কাটবে না। আমি সবথেকে বড় একটা সংখ্যা নেব, যাতে কি এই মানে এদের লসাগুটা মানে 30-এর গুণিতকটা একটু বড় নিতে হবে তোমাদের, এটা তোমাদের মাথায় রাখতে হবে যাতে এই সংখ্যাগুলো কাটে। তো দেখো 22 দিয়ে কিন্তু আমি 540কে চেক করছি, 30-এর গুণিতকটা সবসময় একটু বড় নেবে, মানে 30-এর মাল্টিপল মানে এগুলোও কিন্তু এর লসাগু হবে, মানে এদের লসাগু 30 বলেছে, মানে 30 তো আর 25 দিয়ে কাটবে না, 22 তো কাটবে না, সেহেতু সম্পূর্ণরূপে, সেহেতু আমি 30-এর মাল্টিপল নিলাম, মাল্টিপল নিয়ে চেক করব। তো দেখো সব থেকে একটা বড়ো সংখ্যা নিলাম, তুমি এরপরেও নিয়ে চেক করতে পারো এর থেকে বড়। তো আমি 540 পর্যন্ত রাখলাম, রেখে চেক করব। তো দেখো 540কে 25 দিয়ে কাটলে 25 দুগুণে 50 হচ্ছে না, যাচ্ছে না, 22 দুগুণে 44 যাচ্ছে না। তো দেখো এবার জাস্ট আমি 27টা চেক করব। তাহলে 27 যদি বড় সংখ্যা হয় তাহলে ছোটো সংখ্যাটা কত হবে, 27 বড় সংখ্যা হলে ছোটো সংখ্যা কত হবে 20 হবে, কেন 27 প্লাস 20 মানে 47। তো আমি এখানে 27 রাখলাম, আর এখানে তাহলে ছোটো সংখ্যা 20 হয়ে গেল। তাহলে 27কে যদি আমি 540 দিয়ে কাটি, সরি 540কে 27 দিয়ে কাটলে কী হবে, 27 দুগুণে 54 পুরোপুরি কেটে গেল, তাহলে 27টা হতে পারে। এবার আমি 20 দিয়ে চেক করবো, যদি 20 দিয়ে কাটে তাহলে হয়ে যাবে। তো দেখো 27কে তো 540 দিয়ে কাটলাম মানে 20 আসবে, তাহলে 540কে 27 দিয়ে কাটলাম 20 আসলো, তাহলে 540কে 20 দিয়ে কাটলে কি 27 আসবে। তাহলে দেখো আমাদের মিলে গেছে 30-এর মাল্টিপল 540, 27 দিয়ে কাটছে বড় সংখ্যা, এর ছোটো সংখ্যা কত 20, সেটা দিয়েও কাটছে, তাহলে আমাদের বড় সংখ্যাটি কী হতে পারে 27 হতে পারে। তো ফ্রেন্ডস এই টাইপের অঙ্ক তোমাদের না আসার চান্স বেশি, তো আসলে তোমরা এইভাবে অপশান টেস্ট করেও করতে পারো, তো সেইটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এইভাবে তোমরা বের করে নেবে, নিয়ে দেখো এখানে তোমরা জাস্ট দেখো 47টাকে আমি ভেঙে নিলাম, বড় সংখ্যা ছোটো সংখ্যায় ভেঙে নিয়ে এদের আমি চেক করবো যে এই সংখ্যাটা এই সংখ্যাকে ভাগ করে কিনা। তো দেখো এখানে ছোটো সংখ্যায় তো লসাগু, সেই জন্য এদের আমি মাল্টিপল নিলাম। তো তোমরা সব থেকে বড়ো মাল্টিপল নিয়ে চেক করবে, তাহলে তোমাদের কি ভাগ করতে সুবিধা হবে। তো আমি এখানে একেবারে 540 পর্যন্ত চলে গিয়েছি। তো 540কে আমি চেক করলাম যে 25 দিয়ে কাটাকাটি যাচ্ছে কিনা, যাচ্ছে না। তো তারপরে 27 দিয়ে চেক করলাম, 27কে কাটছে, 29 তো কাটবে না, 29 দুগুণ 58 মানে 580 হয়ে যাবে, কাটছে না। তো 27 আমাদের অ্যান্সার। তো ফ্রেন্ডস আশা করি তোমরা এটা দেখলে এটা ক্লিয়ার বুঝতে পারবে। তো ফ্রেন্ডস এবার আমরা শিখব সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। তো তোমরা অনেকেই জানো সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কী জিনিস, তো তারা আজকে যারা জানো তো তারা ক্লাসটা দেখবে, আশা করি আরও ভালোভাবে বুঝতে পারবে। তো ফ্রেন্ডস সিম্পল ইন্টারেস্টের একটা ভালো জিনিস কি, যে সুদটা রেট অফ ইন্টারেস্ট প্রত্যেক বছর সেম মানে একই হারে বাড়তে থাকে। মনে করো তুমি ব্যাংকে টাকা রাখলে 500 টাকা, ওই 500 টাকা প্রথম বছরে তুমি যে সুদ পাবে, তার পরের বছরে সেই মানে দ্বিতীয় বছরে 500 টাকার উপরে সেম সুদ হবে। তো মনে করো এখন যেহেতু চাষবাসের সময় চলছে, তো গ্রামে মনে করো একজন কৃষক, সে তার মহাজনের কাছে গিয়ে বলল যে বাবু আমার চাষের জন্য কিছু টাকা দরকার। তো মহাজন তাকে টাকা দেওয়ার জন্য তো রেডি, সে বলল ঠিক আছে, তো কত টাকা লাগবে, সে বলল বাবু আমার 5,000 টাকা লাগবে। তাহলে এই 5,000 টাকাটা কি, এই 5,000 টাকাই হলো প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল মানে কি মূলধন, পি হচ্ছে প্রিন্সিপাল, মানে এটা কি, এটা হচ্ছে মূলধন,
ইংলিশে হয়তো ভুল টুল হতে পারে, তো তোমরা কিছু মনে করবে না, যেহেতু ইংলিশে আমি একটু দুর্বল আছি। তো পি হচ্ছে প্রিন্সিপাল মানে মূলধন। তো এইবারে মহাজন কি বলবে, ঠিক আছে টাকা তো তুই নিলি, তাহলে তুই আমাকে কত পার্সেন্ট হারে সুদটা দিবি। তো সে বললো বাবু আপনি বলুন। তো মহাজন তো সুদখোর মহাজন, সে সাথে সাথে কী বলে দিল, ঠিক আছে তুই আমার 10% হারে সুদ দিবি। তো তখন এখন তো চাষিরা অনেক চালাক, তো সে বললো না বাবু আমি 10% হারে দিতে পারবো না, তো আপনি 5% হারে নিয়ে নেবে। তো এই 5%টা কি, 5%টা হচ্ছে, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে সুদের হার। তাহলে আর পার্সেন্ট মানে এটা কি, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। এটা হচ্ছে কি সুদের হার। তো ফ্রেন্ডস, সুদের হার ক্যালকুলেশন করা শিখলে কিন্তু এই সিম্পল ইন্টারেস্ট অনেকটা ইজি হয়ে যাবে। তো দেখো এবার মহাজন কি বলবে, ঠিক আছে তুই তাহলে কত বছরের জন্য নিবি এটা। তো সে বললো আমি 2 বছর, 3 বছর, 5 বছর, একটা টাইম বলে দেবে। তাহলে এরপরে কি আসবে, টাইম, টাইম আসবে এরপরে। তো টাইম মানে কি, টাইম হলো সময়। তো দেখো আমরা কি পেলাম, প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট, আর কি পেলাম, টাইম। টাইম হচ্ছে সময়। এবারে সে টাকাটা নিয়ে নিল। তো এবারে দেখো এরপরে সে যত দিন টাকাটা রাখবে তার উপরে কিন্তু সুদটা বাড়তে থাকবে। আর সুদ আমরা কী হিসেবে ডিনোট করি, আই হিসেবে। আই মানে ইন্টারেস্ট। আর একটা টার্ম আছে হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট হচ্ছে সুদ আসল, মানে আসলের সাথে মূলধন, মানে হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে মূলধন বা আসল। এক এক জায়গায় এক এক রকম টার্ম ইউজ হয়, তো তোমরা এটাকে ভুল করবে না যে মূলধন আসল সেম জিনিস। তো দেখো অ্যামাউন্ট হচ্ছে, এ হলো অ্যামাউন্ট মানে সুদ আসল। সুদ আসল বা সুদ যোগ আসল। মনে করো কোনো, যেটা বললাম, ফার্মার মহাজনের কাছ থেকে এই মূলধনটা নিল, এবারে সে কিছু সময়ের জন্য সে রাখার পরে যে টাকাটা সুদ হয়, সেই সুদ আর আসল যোগ করে আমরা কি পাই, অ্যামাউন্টটা পাই। তো ফ্রেন্ডস, এবার আমরা আমাদের মেন যে জিনিসটা বোঝার সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তো রেট অফ ইন্টারেস্টটা কি, সেটা আমি আগে আমার পার্সেন্টেজ ক্লাসে বুঝিয়েছি। তো এইখানে দেখবে তোমরা পার্সেন্টেজটা কিভাবে ইউজ হয়, সেহেতু যারা পার্সেন্টেজ দেখোনি তারা ক্লাসটা দেখে নেবে। তো দেখো রেট অফ ইন্টারেস্ট মানে কি, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 100 টাকার 1 বছরে, 100 টাকার উপরে 1 বছরে যে সুদটা হয় সেটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে যে আমরা বলি না যে 5% হারে সুদ, 10% হারে সুদ, এটা কি, এটা হচ্ছে ওই 100 টাকায় যে ব্যক্তি টাকাটা ধার নেবে সে হচ্ছে কি 100 টাকায় সে 5 টাকা রিটার্ন করবে 1 বছর পরে। এটাই হচ্ছে তাহলে কি 100 টাকায় 5 টাকা দিচ্ছে, মানে কি ওই 5 টাকাটা হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট আরেকবার বলছি, 100 টাকায় 1 বছরে যে টাকাটা সুদ হয় সেটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তো মনে করো ব্যাংকে কেউ টাকা রাখলো, তো বললো কি রেট অফ ইন্টারেস্ট কত, তো 7%, মানে কি সে 100 টাকায় সে 1 বছর শেষে কত, 7 টাকা পাবে। তো এটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তো আমি দেখাচ্ছি, দেখো রেট অফ ইন্টারেস্টটা কি। মনে করো সাপোজ কোনো ব্যক্তি ব্যাংকে প্রিন্সিপাল সে 1500 টাকা রাখলো, 1500 টাকা রেখেছে। এইবারে দেখা গেল 5 বছর পরে বা 3 বছর পরে, যাই হোক, সে সুদ আসল মানে অ্যামাউন্টটা পেল কত, 1575। মনে করো 3 বছর পরে এটা পাচ্ছে, টাইমটা কত, 3 বছর। তাহলে দেখো সে সুদ পাচ্ছে কত, 1500 টাকা রেখেছে, 3 বছরের পরে সে কত পাচ্ছে, সুদ আসল 1575। তাহলে সে সুদ পাচ্ছে কত, সুদ পাচ্ছে 75 টাকা। তাহলে 75 টাকা সুদ পেল। তাহলে এখানে আমি লিখতে পারি কি, 1550 টাকার। তো আর একটা জিনিস কি বললাম আমি, যে 100 টাকায় 1 বছরের সুদ, তাহলে এটা আমাদের 3 বছরের সুদ বেরোলো। তাহলে আমি এটাকে 1 বছরে বের করে নেবো। তো 3 বছরের সুদ যদি আমাদের
75 বা 75 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে? 25 টাকা। তো দেখো আমাদের 1550 টাকার 1 বছরের সুদ হচ্ছে 25 টাকা। তো আমি তোমাদের কি বলেছি, 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে দেখো, তাহলে 100 টাকার 1 বছরের সুদ বের করতে গেলে কী পাবো আমরা? 25 × 100 বাই হচ্ছে কত? 1550। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 5 দুগুণে 10, 3 5 15, 5 1 5, 5 5 25, সরি আর যাচ্ছে না। তো আমাদের কত হচ্ছে? 50/31। তো 50/31% হচ্ছে কি আমাদের রেট অফ ইন্টারেস্ট। তো আমি কি বললাম যে 100 টাকায় 1 বছরে, 100 টাকার উপরে 1 বছরে যে সুদটা হবে সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তো রেট অফ ইন্টারেস্টের যে আমরা ফর্মুলা সেটা কি পেলাম তাহলে? 1 ইয়ার বা 1 ইয়ার এসআই বাই হচ্ছে প্রিন্সিপাল ইন্টু 100%। তাহলে কি রেট অফ ইন্টারেস্ট কি? প্রথম বছরের এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ বাই প্রিন্সিপাল ইন্টু 100%। তো আমাদের 100 টাকার 1 বছরের যে সুদটা হবে সেটা হচ্ছে কি? সেটা হলো রেট অফ ইন্টারেস্ট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কেউ প্রবলেম হয় বুঝতে, তো তারা কি করবে, যাদের প্রবলেম নেই তারা এইভাবে বের করে নেবে, সুদটা বের করে নিয়ে 1 বছরের সুদ বের করে ক্যালকুলেশন করে দেবে, কোনো সমস্যা নেই। যে পারে তার এইভাবে 100 থেকেও বের করার দরকার হয় না, সেইভাবে সিম্পলি বের করে ফেলবে, এতগুলো ক্যালকুলেশন করার তার দরকার নেই যে পারে। কিন্তু যে পারবে না, যে বুঝতে পারবে না, সে কি? রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু 1 ইয়ার এসআই বাই প্রিন্সিপাল ইন্টু 100%, সে এই ফর্মুলায় ফেলে দিয়ে করতে পারে। তো ফ্রেন্ডস দেখো, আমরা এতদিন জানি যে সুদ ইকুয়াল টু PTR/100। তো এটা কোত্থেকে আসছে সেটা এবার আমি তোমাদের দেখাবো। তো ফ্রেন্ডস, আমি কিন্তু একা একাই ভিডিও করছি, একা একাই সব কিছু করি। তো যদি কোনো ভিডিওর ভিতরে ভুলভ্রান্তি হয়ে থাকে তো প্লিজ সেটা আমাকে মাফ করে দেবে। তো আমরা কি জানি? আমরা জানি, সেটা ছোটো থেকে শিখেছি, রেট ইন্টারেস্ট ইকুয়াল টু PTR/100। এটা আমরা শিখেছি, ইন্টারেস্ট ইকুয়াল টু PTR/100। তো দেখো এটা কোত্থেকে আসে সেটা অনেকে হয়তো জানে, তো যারা জানে না তো তারা আজকে জেনে নেবে। তো দেখো এখানে হচ্ছে 100 টাকার তো আমরা জানি এখানে দেখো যে, তো ফ্রেন্ডস দেখো 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা, 8 রুপিস। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কী হয়ে যাবে? দেখো 1 টাকার 1 বছরের সুদ হয়ে যাবে R/100 রুপিস। তো এবার দেখো, এবার আমাদের মূলধন কী ছিল? মূলধন বা আসল যাই বলো সেটা ছিল কি? পি টাকার 1 বছরের সুদ কী হয়ে যাবে? P × R/100 রুপিস। এবারে দেখো, এবারে আমরা যদি আমাদের সময়টা আমরা সবসময় কী ধরি? সময়টা একটা নির্দিষ্ট একটা জাস্ট কনস্ট্যান্ট একটা টি ধরে নিই। তো দেখো তাহলে আমাদের পি টাকার টি বছরের সুদটা কী হয়ে যাবে? PTR/100। তো এটাই হচ্ছে সুদ, ইন্টারেস্ট হচ্ছে PTR/100। তো আশা করি এই সূত্রটা কোত্থেকে আসে তো তোমরা এবার বুঝতে পারবে, তো এই সূত্রটা দেখার পরে। তো আমাদের মেন ফান্ডা এটা না, আমাদের মেন ফান্ডা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কীভাবে বের করতে হয়। তো সাপোজ, তো অনেক স্কিম আছে, তো তারা বলে যে এরকম 100 টাকা রাখলে আমরা সেটা 20 দিনে ডবল করে দেবো, 20 দিনে 200 টাকা হয়ে যাবে। তো যদি 100 টাকা 20 দিনে যদি 200 টাকা ডাবল হয়ে যায় তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে? তো এটা তোমরা বের করতে পারবে কিনা সেটা তোমরা আগে নিজেরা ট্রাই করে দেখবে। তো আমি এটা করে দিচ্ছি। মনে করো মূল প্রিন্সিপালটা কত? 100 টাকা। 100 টাকা 20 দিনে, টাইমটা কত? 20 দিনে কত হচ্ছে? 200 টাকা, ডবল হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। তো দেখো আমাদের 20 দিনের সুদ কত? 20 দিনের সুদ হচ্ছে 100 টাকা। তো আমি সবসময় বলেছি কি রেট অফ ইন্টারেস্টটা কি 100 টাকায় 1 বছরে যে সুদটা হবে সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তো এখানে দেখো, এখানে 20 দিনে 100 টাকা হয়েছে, তাহলে 20 দিনের সুদ কত? 20 দিনের সুদ হচ্ছে 100 টাকা। তাহলে এক দিনের সুদ কত? 100/20 মানে 5 টাকা। তো তাহলে 365 দিনের সুদ কত হবে? 5 × 365, তাহলে কত হচ্ছে? 5 5 25, 5 হাতে থাকছে 2, 5 6 30, 2 হাতে 3, 3 5 15,
15 আর 3 18, 18 হচ্ছে মানে 5 হাতে 2, 5 6 30, 32 3, হ্যাঁ 1825। তো ফ্রেন্ডস দেখো আমাদের 100 টাকায় এক বছরের সুদ কত হলো? 1825 টাকা। তো 1825 টাকাটা হচ্ছে কি আমাদের রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। তো এরকম হয় না, তো আমি দেখালাম যে সুদের হার কী করে বের করতে হয়। তো আমাদের 100 টাকায় এক বছরের যে সুদ হবে সেটা হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট। তো দেখো আরেকটা আমি দেখাচ্ছি, মনে করো আমাদের আসল হচ্ছে কত? 50 টাকা। তো আমাদের অ্যামাউন্ট কত হলো? অ্যামাউন্ট হয়ে গেল 60 টাকা। এটা দেখো এটা কত বছরে হলো? 2 বছরে। তোমরা জাস্ট ফর্মুলা ইউজ না করে কীভাবে মানে অঙ্কগুলো করতে পারো সেটা আমি তোমাদের জাস্ট শেখাচ্ছি। I=PTR 100 এটা তোমরা মনে রাখলে কিন্তু অঙ্ক করার সময় রেশিও মেথডে করবে, একদম জল ভাত মনে হবে। তো দেখো 50 টাকা 2 বছরে 60 টাকা হয়েছে, তাহলে 2 বছরের সুদ কত? 10 টাকা। তাহলে এক বছরের সুদ কত? 5 টাকা। এক বছরের সুদ 5 টাকা। তাহলে দেখো আমাদের, আমি রেট অফ ইন্টারেস্ট কী বলেছিলাম? সুদ বাই হচ্ছে প্রিন্সিপাল, তাহলে 5/50, 5/50। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত আছে? 1/10। তাহলে 1/10 মানে আমি তোমাদের পার্সেন্টেজে শিখিয়েছি কি কত পার্সেন্ট? 1/10 মানে হচ্ছে 10%। তাহলে সুদের হার কত? 10%। তো এটা কীভাবে হচ্ছে দেখো, এটা আমি এত ইজিলি কেন বলতে পারছি? আমি পার্সেন্টেজটা জানি। তো দেখো এখানে 50 এক বছরের সুদ কত? 5 টাকা। তাহলে আমাদের 50 টাকার এক বছরের সুদ হচ্ছে 5 টাকা। আমি কি বলেছি? যে 100 টাকায় এক বছরের যে সুদ হবে সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে দেখো 100 টাকার এক বছরের সুদ কত? 5 × 100 বাই হচ্ছে 50, 50 দুগুণে 100, 5 দুগুণে 10, 10%। তাহলে আমি কি বললাম? 100 টাকা এক বছরের সুদ। তো এই 100 টাকাও লাগে না, জাস্ট তোমরা যত প্র্যাকটিস করবে তত এখান দিয়ে দেখবে, আর পার্সেন্টেজ যে যত ভালোভাবে করবে সে তত ইজিলি বলতে পারবে যে রেট অফ ইন্টারেস্ট কত। 1/10 মানে 10%। তো ফ্রেন্ডস আশা করি রেট অফ ইন্টারেস্টটা কী জিনিস সেটা বুঝতে পেরেছো। রেট অফ ইন্টারেস্ট আরেকবার বলছি আমি, এটা কিন্তু খুব ভাইটাল জিনিস সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। তো রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 100 টাকায় এক বছরে যে সুদ পাবো সেটা হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট। তো ঠিক আছে, আমি এরই উপরে কিছু অঙ্ক তোমাদের 3-4টে দেখাবো। তো তারপরের ক্লাসে আমি তোমাদের সুবিদ দাসের বই যত সিম্পল ইন্টারেস্টের অঙ্ক আছে সবই করে দেবো। তো তোমরা ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখলে আশা করি তোমাদের সিম্পল ইন্টারেস্ট নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো ফ্রেন্ডস ঠিক আছে, আমি এর ওপরে কিছু অঙ্ক দেখব। তো ফ্রেন্ডস দেখো আমাদের সরল সুদের প্রথম অঙ্কটা কি বলছে? কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 1260 টাকা ও 10 বছরে 1600 টাকা হলে মূলধন কত? তাহলে আমাদের দেখো বলা আছে কোনো মূলধন 4 বছরে কত হচ্ছে? সুদে আসলে 1260 টাকা, 10 বছরে কত? 1600 টাকা হচ্ছে। তাহলে মূলধন কত নির্ণয় করতে হবে? তো দেখো যারা ওই I=PTR/100 সূত্রটা শিখে রেখেছে তারা কিন্তু এটা পারবে না, তারা কিন্তু ওই সূত্রে ফেলতে যাবে, না পারবে মূলধন খুঁজে, না পারবে ইন্টারেস্ট, না পারবে সুদের হার, কিছুই বের করতে পারবে না, শেষে অঙ্কটা ফেলে রেখে চলে আসবে। তো বলছি যারা ক্লাসটা দেখবে তারা কিন্তু ক্লাসের ফায়দাটা নিতে পারবে। তো দেখো ফ্রেন্ডস আমাদের 4 বছরে মানে 4 বছরের অ্যামাউন্টটা সুদে আসলের জন্য 4 বছরের অ্যামাউন্ট কত দেওয়া আছে? 1260। আর 10 বছর পরে সেটা কত হচ্ছে? মূলধনটা মূলধন মানে সুদে আসলে 10 বছরের পরে হচ্ছে 1600 টাকা। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের 4 থেকে 10 মানে টাইম কত? টাইম হচ্ছে 6 বছর, টাইম হচ্ছে 6 বছর। আর সুদ কত হচ্ছে? 1260 থেকে, এখানে এটা একটু মিস্টেক করে গেছে, 1240। তো 1240 থেকে 1600 হচ্ছে মানে কত? সুদ হচ্ছে, সুদ ইন্টারেস্ট হলো কত? 360 টাকা। তো সিম্পল ইন্টারেস্টের একটা ভালো একটা মানে খুব ভালো একটা ধর্ম হচ্ছে কি, সিম্পল ইন্টারেস্ট প্রথম বছরে ইন্টারেস্টটা যত থাকবে সেই 10 বছর গিয়েও রেট অফ ইন্টারেস্টটা সেমই থাকবে। আর কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট হলে কিন্তু কি সুদের ওপরে সুদ হয়, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা বেঁধে যায়। তো দেখো এখানে 6 বছরের সুদ আমরা কত পেলাম? 360 টাকা। আমাদের কত টার্গেট কি? আমরা সবসময় বলেছি কি 1 বছরের সুদ বের করে নেবো, আর 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তো দেখো তাহলে 1 বছরের সুদ কত হচ্ছে? 360/6 মানে কত? 60 টাকা। তাহলে 1 বছরের সুদ হচ্ছে 60 টাকা। তাহলে দেখো আমাদের 4 বছরের সুদে আসলে 1240 টাকা হয়েছে, তাহলে আমাদের 4 বছরে কত টাকা হবে সুদ? 4 বছরে 1 বছরে 60 টাকা হলে 4 বছরে কত? 240 টাকা। তাহলে দেখো 4 বছরের সুদ হচ্ছে 240 টাকা। তাহলে এই যে আমি 4 বছরের সুদ আসল পেয়েছি, এর থেকে এই সুদটা বাদ দিলে আমি প্রিন্সিপাল পেয়ে যাব। তো দেখো কতটা ইজিলি অঙ্ক, এখানে PTR I=PTR সূত্র কোনো অ্যাপ্লাই করার দরকার নেই। তাহলে 1240 মাইনাস হচ্ছে 240, তাহলে কত আসছে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সুদ আসল ইন্টারেস্ট, তার থেকে আমাদের ইন্টারেস্টটা বাদ চলে যাচ্ছে। তো
তো কী হলো দেখো, ইন্টারেস্ট বাদ চলে গেলে থাকছে কি মূলধন, তাহলে 1000 টাকা হচ্ছে আমাদের মূলধন। তো এটাই হচ্ছে চেয়েছে আমাদের মূলধন বা আসল কত। তো আমি আরেকবার বলছি, দেখো 4 বছরের সুদ আসল 1240 টাকা, এটা কিন্তু 1240 টাকা। আর সেটা 10 বছরের সুদ আসলে কত হচ্ছে 1600 টাকা। তাহলে দেখো আমাদের টাইম কত, টাইম হচ্ছে 6 বছর, আর সুদ কত 360। তাহলে 6 বছরের সুদ 360 টাকা হলে 1 বছরের সুদ কত বের করে নিলাম 60 টাকা। তাহলে আমাদের 4 বছরের সুদে আসলে 1240 টাকা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে 4 বছরের সুদটা কত 240। তো 4 বছরে 1240 থেকে 4 বছরের সুদটা বাদ দিলে তো আমি প্রিন্সিপাল পেয়ে যাবো। এটার উপরেই তো সুদটা লেগেছে। তো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো এই টাইপের আরও কিছু অঙ্ক তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, তোমাদের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যদি আমাদের সিম্পল ইন্টারেস্ট করার সময় আমরা রেশিও মেথড অ্যাপ্লাই করে করব। আর যদি আমাদের রেট অফ ইন্টারেস্ট যদি ইজি দেওয়া থাকে, মনে করো রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকলো, রেট অফ ইন্টারেস্ট 10%, তারপরে 20%, 30%, 50-60%, যদি এরকম থাকে 50%, 40%, যাই হোক, তো তখন আমরা প্রিন্সিপালটাকে 100% ধরে অঙ্কগুলো করব। তো সেগুলো যখন আমি তোমাদের সুবির দাসের বইয়ের অঙ্কগুলো করাবো তখন তোমরা সব ডিটেলসে জানতে পারবে। তো আমি আরেকবার বলে রাখি, যদি রেট অফ ইন্টারেস্ট যদি 100% থাকে তাহলে কি আমরা প্রিন্সিপাল যদি এরকম 10%, 20% যদি এরকম সিম্পল থাকে, সহজ পার্সেন্টেজ থাকে যদি সুদের হারটা, তাহলে আমরা প্রিন্সিপালকে 100% ধরে করবো অঙ্কগুলো। তো যখন অঙ্কগুলো করবো তোমরা বুঝতে পারবে। আর যদি রেট অফ ইন্টারেস্ট যদি এরকম থাকে, মনে করো 16.23%, যদি এরকম ডিফিকাল্ট থাকে তখন আমরা রেশিও মেথডে করব। তো রেশিও মেথডে করবো মানে কি, দেখো 16.23% মানে কি, তো যারা পার্সেন্টেজের ক্লাসটা দেখুনি তারা কিন্তু দেখবে, না হলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তারা কেঁদে পথ পাবে না। তো 16.23% মানে কি, আমি যেহেতু জানি যে কীভাবে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ বের করতে হয়। তো n1 কি 1/6 কেন হচ্ছে দেখো আরেকবার দেখাচ্ছি, 348 50/3, আর পার্সেন্টেজ মানে কি 1/100, তাহলে 50 দুগুণে 100, 1/6। তাহলে দেখো এই 6টা হচ্ছে কি আমাদের প্রিন্সিপাল, আর এই রেট অফ ইন্টারেস্ট, আর এই 6-এর ওপরে এই আসলের ওপরে যেটা হয়েছে এর কি এই এক অনুপাত, এটা কি, এটা হচ্ছে ইন্টারেস্ট, এটা হচ্ছে সুদ। তাহলে যদি বলে যে 16.23% সরল সুদের হারে, তাহলে এ যদি ফ্র্যাকশন করো, তাহলে আমাদের যদি এরকম ডিফিকাল্ট যদি থাকে যদি রেট অফ ইন্টারেস্ট, তাহলে কি আমরা সবসময় ফ্র্যাকশন মেথডে যাব। ফ্র্যাকশন মেথডে গিয়ে নিচে যে ভ্যালুটা পাবো এই বেস ভ্যালু, এটা হচ্ছে সবসময় প্রিন্সিপাল, আর এর ওপরে যেটা হচ্ছে সেটা কি ইন্টারেস্ট। তাহলে দেখো 6-এর ওপরে আমরা কি পেলাম, 1 বছরে মনে করো 1 অনুপাত ইন্টারেস্ট পেয়েছি। তাহলে আমাদের অ্যামাউন্টটা কী হবে, অ্যামাউন্ট হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তাহলে 6 + 1, তাহলে 7 ইউনিট। তো মনে করো যে আমি দেখাচ্ছি, মনে করো 600 টাকার 600 টাকার মনে করো 600 টাকার এত পার্সেন্ট মানে 16.23% হারে, 16.23% হারে 3 বছরের সুদ, 3 বছরের সুদ, নির্ণয় করো। তো জাস্ট এরকমই হলো। তাহলে দেখো 600 টাকার এত পার্সেন্ট হারে 3 বছরের সুদ নির্ণয় করো। তাহলে আমাদের এটা কি, এটা হচ্ছে প্রিন্সিপাল, আর এটা কি, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে 1। তো দেখো আমাদের প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে 6 অনুপাত বরাবর কত 600 টাকা, তাহলে 1 অনুপাত বরাবর কত হয়ে যাবে 100। 6 অনুপাত বরাবর যদি 600 হয় তাহলে 1 অনুপাত বরাবর কত হয়ে যাবে, 600 হয়ে যাবে। তো দেখো তাহলে আমাদের 1 অনুপাতে ভালো, তাহলে এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে 1 বছরের ইন্টারেস্ট সুদ 100 টাকা, তাহলে 3 বছরের সুদ কত হয়ে যাবে, 3 বছরের সুদ হয়ে যাবে কত 3 ইউনিট। 1 বছরে যদি 1 ইউনিট সুদ হয় তাহলে 3 বছরে কত 3 ইউনিট সুদ হবে, মানে কত 300 টাকা। তো ফ্রেন্ডস আমরা কি পেলাম, তাহলে 600 টাকা 3 বছরের সুদ কত 300। তো এটা কত ইজিলি পেয়ে গেলাম, দেখো কি বললাম, তাহলে যদি রেট অফ ইন্টারেস্টটা যদি এরকম ডিফিকাল্ট থাকে তাহলে কি রেশিও মেথডে ভেঙে নেবে। তাহলে এখানে 6টা কি মূলধন, তাহলে মূলধন কত দেওয়া আছে 600, তাহলে 6 টাকার 6 অনুপাত 6 টাকা বলছি 6 ইউনিট যদি এটার সমান হয়, মানে 6 ইউনিট
যদি 600-এর সমান হয় তাহলে 1 ইউনিট কত, 1 ইউনিট হয়ে যাবে 100-এর সমান। তাহলে আমাদের যদি বলতে 1 বছরের সুদ আসল কত, তাহলে 1 বছরের সুদ আসল হচ্ছে 7 ইউনিট। তাহলে 7 ইউনিট বরাবর কত হয়ে যেত, সেক্ষেত্রে 7 ইউনিট বরাবর 700 হয়ে যেত। তাহলে সুদ আসল কত, 700 পেয়ে যেতাম। এক্ষেত্রে আমি বলেছি 3 বছরের সুদ নির্ণয় করতে। তাহলে 1 বছরের সুদ 1 ইউনিট হলে 3 বছরের সুদ কত, 3 ইউনিট। তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে, 300। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আমি বললাম কি, যদি রেট অফ ইন্টারেস্ট যদি ইজি থাকে তাহলে প্রিন্সিপালটা 100 ধরে করবে, আর যদি রেট অফ ইন্টারেস্ট যদি হচ্ছে ডিফিকাল্ট থাকে তাহলে এটাকে রেশিও মেথডে ভেঙে করবে। তো আমি যখন তোমাদের সুবির দাসের বইয়ের অঙ্কগুলো করাবো তো আশা করি তোমরা অঙ্কগুলো সব বুঝতে পারবে। তো ফ্রেন্ডস, এটা তোমরা দেখে নিয়ে একটু, আমি এবার পরের অঙ্কটা করাবো। তো যে অঙ্কটা বোর্ডে তোলা আছে, তো ফ্রেন্ডস দেখো আমাদের কি বলছে যে 1 টাকা 4 বছরের সুদ 0.40 টাকা হলে 450 টাকার 2 বছরের সুদ কত। তো এই ক্ষেত্রে আমি ঠিক 1 বছরের সুদটা বের করে নেব। তো আমাদের কি বলেছে দেখো, 4 বছরের সুদটা দেওয়া আছে 0.40 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হয়ে যাবে, 0.40/4। এটাকে সিম্পলিফাই করলে কত আসবে, 40/400 × 100। আর একটু সিম্পলিফাই করলে কত আসবে, নিচে থাকছে কত, 10 দিয়ে কাটলে 10 থাকছে, তাহলে 1/10। তাহলে দেখো আমাদের রেট অফ ইন্টারেস্টটা কি, রেট অফ ইন্টারেস্ট সুদের হার হচ্ছে কত, 1/10। তাহলে 1/10 মানে কি, 1/10 মানে আমরা জানি 10%। তাহলে এক্ষেত্রে সুদের হার হচ্ছে 10%। তো কী করে বেরোলো আমি আরেকবার বলছি। দেখো রেট অফ ইন্টারেস্ট মানে কী ছিল, আই বাই হচ্ছে প্রিন্সিপাল ইন্টু কি 100%। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে কত, 1 বছরের সুদ 1/10। তাহলে 1/10 লিখলাম। প্রিন্সিপাল কত, 1 টাকা। 1 টাকার এখানে কোনো যাই গুণ করো 10-এর সঙ্গে একই হবে, 1-এর সাথে যাই গুণ করো, তো 10%। তো কাটাকাটি করলে কত আসছে, 100%। তো 100কে 10 দিয়ে কাটলে কত, 10ই আসছে, তো 10%। তো এটা দেখো আমি ইজিলি বের করে বলতে পারলাম যে রেট অফ ইন্টারেস্ট শুধু 10%। তো যারা যায় না তাদের এটা করতে হবে, যারা জানে তাদের এটা করতে হবে না। তো তোমাদের আমি দেখিয়ে দিলাম যে 1 বছরের যে টাকাটা পাবে তার হচ্ছে কি, যে পার্সেন্টেজ জানে সেটা করে ফেলবে। তো পার্সেন্টেজের ক্লাসটা দেখবে তোমরা। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট 10% পেয়ে গেলাম। তাহলে দেখো 450 টাকা 2 বছরের সুদ। তাহলে আমি মনে করি 450 টাকাটাকে, এটা হচ্ছে 100%। তাহলে 100% যদি আমার 450 টাকা হয়, 100% যদি 450 টাকা হয়, এবার দেখো 1 বছরের সুদ কত, 10%। তাহলে 2 বছরের সুদ কত হবে, 20%। তাহলে 20%। তাহলে আমাদের বলেছে 450 টাকা 2 বছরের সুদ। তাহলে আমাদের 20%-এর মানটা চেয়েছে, কিন্তু 100%-এর মান 450। তাহলে আমাদের 20%-এর ভ্যালুটা বের করতে হবে। বের করলে আমরা কিন্তু 450 টাকা 2 বছরের সুদ পেয়ে দেবো। 450 টাকাটা আমি 100% ধরে নিয়েছি। তাহলে 20%-এর ভ্যালু কত, 450। পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাবে, বাই 20/100, 5 কুড়ি 100, 5 নং 45, 90 টাকা। তাহলে 450 টাকা 2 বছরের সুদ কত, 90 টাকা। তো দেখো এখানে কি কোনো সূত্র ধরে করা লেগেছে, কোনো সূত্র কিন্তু অ্যাপ্লাই করিনি, আমাদের অঙ্কটা জাস্ট হয়ে গেল। তাহলে আমরা কি করব, কোনো সূত্র ইউজ না করেই আমাদের কি অঙ্কগুলো করতে হবে। তাহলে দেখবে পরীক্ষায় তোমার টাইমও বাঁচবে, তোমার অঙ্ক অনেক তাড়াতাড়ি করতে পারবে, কোনো সমস্যা হবে না। সেহেতু আমরা কি করব, যে মনে রাখবে যে সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো যখনই করব তখনই কি আমি যেভাবে করাচ্ছি, যে কোনো সূত্র। তো ফ্রেন্ডস, আমি চাইছি কোনো সূত্র ছাড়াই তোমরা অঙ্কগুলো, সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো করতে পারো। তো সেটা আমি চেষ্টা করছি। তো তোমরা আমার এর পরে যে আমি সুবির দাসের বইয়ের যে সরল সুদের অঙ্কগুলো নিয়ে আসবো, তো তোমরা সেই অঙ্কগুলো দেখলে আশা করি তোমরা সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো তখন তোমরা দেখবে নিজেরাই কোনো সূত্র, উইদাউট সূত্র ইউজ করে সব অঙ্কগুলো করতে পারবে। তো ফ্রেন্ডস, এই ক্লাসটা তোমরা দেখবে। তো রেট অফ ইন্টারেস্টটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। তো এটাই তোমরা ভালো করে বুঝবে, আর আমি এটাই বোঝানোর চেষ্টা করেছি। আর আমি এটাও দেখিয়েছি যে কিভাবে কোনো সূত্র ইউজ না করে আমি অঙ্কগুলো করছি। তো ফ্রেন্ডস, এরপরে আমি 3টে পার্টে সুবির দাসের বইয়ের সব সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো করিয়ে দেবো। তো সেই অঙ্কগুলো তোমরা সবাই দেখলে তোমরা একটা জিনিস ডিফারেন্স বুঝতে পারবে, যে অন্যের যে ক্লাসগুলো বা বাকি ক্লাসগুলো তোমাদের কিভাবে করাচ্ছে, আর আমি তোমাদের কতটা ইজিলি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো ফ্রেন্ডস, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কেননা অনেক ভালো ভালো ক্লাস তোমাদের জন্য আমি প্রোভাইড করি, আর অনেক পরিশ্রমও করি যে তোমাদের, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো অঙ্কগুলো। আর ভিডিওগুলো একটু লাইক শেয়ার করে দেবে, আর ফ্রেন্ডসদেরকেও বলবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে। কেননা যারা অনেক প্রত্যন্ত গ্রামে অনেক গরিব ফ্যামিলির ছেলে, যারা মানে টাকা দিয়ে কোনো ভালো টিউশন বা কোনো কোচিংয়ে যেতে পারে না, তাদের জন্য আমি চেষ্টা করছি যারা ভালোভাবে
এই ক্লাসগুলো বুঝতে পারে। তো তাদের জন্য আমি একটু পরিশ্রম করছি, তো তাদেরকেও এগুলো শেয়ার করে দিও, তারা যাতে এই ক্লাসের সুবিধাটা নিতে পারে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ, বাই বাই।